ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে সতর্কতা তারেক রহমানের। আলামত ভালো নয় আরেকটি ১-১১ শঙ্কা মির্জা ফখরুলের। আগামী ৫-৬ দিন খুব গুরুত্বপূর্ণ সময় বার্তা প্রেস সচিবের। কিছুদিনের মধ্যেই নির্বাচনের সময় ঘোষণা জানালেন আইন উপদেষ্টা। সনদের আইনি ভিত্তি না দিলে সুপারিশে সই না করার ঘোষণা জামায়াত এনসিপির। টালবাহানার অভিযোগ জুলাই যোদ্ধাদের। শাহবাগে অবরোধ। বাংলাদেশে রপ্তানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক ১৫% কমিয়ে ২০% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে আবারও যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন তিনি। বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক সভা হয়েছে। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের স্বজনদের আবেগঘন বক্তব্যে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমাদেরকে আপনাদের সম্মান প্রয়োজন নাই, কোনো ক্রেস্টের প্রয়োজন নাই, শুধু আমরা মারা বিচারটা চাই। বিচারটা করেন, আমাদের সন্তান হত্যার বিচার চাই। আমার একটা দিন মনে হয় কি একটা বছরের সময় চাইতেছে। আগামী ৫ই আগস্ট আমার স্বামীর মৃত্যু বার্ষিকী, সবাই ওর জন্য দোয়া করবেন। আমাদের ভাইরা আসলে যেই জন্য জীবন দিল এবং যারা গাজী ভাই বোনরা আমাদের আছে তারা যেই স্বপ্নের বাংলাদেশ চেয়েছিল সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আসলে আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানটা সার্থক হবে। গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি নেতারা। দেশ গঠনের কাজেও নারীদের কাজে লাগানোর তাগিদ দেন তারা। যারা রক্ত, অস্ত্র, আত্মত্যাগের মাধ্যমে সাহস দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস রচনা করেছেন। ইনশাআল্লাহ বিএনপি নারীদের তাদের সাংবিধানিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় প্রাপ্য সম্মান দিতে সক্ষম হবে। সেই স্বৈর শাসকের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কিন্তু আজকে আমরা কোথাও কোথাও শুনতে পাচ্ছি, কোথাও কোথাও ক্ষমতার দম্ভ আমরা দেখতে পাচ্ছি। তো সেইখান থেকে আজকে আমার সমাজকে উদ্ধার করতে হবে। আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা মায়েদের প্রতিনিধি দেখব, যারা শুধু এই দেশের সুসন্তানদের গড়ে তুলবেন না, তারা এই দেশকে গড়ে তুলবেন। নারীদের কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারীরা যাতে সমাজে পিছিয়ে না থাকে সেজন্য বাস্তবমুখী কর্ম পরিকল্পনার কথা জানান তিনি। বিগত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন। আমার মাও তার এক সন্তানকে হারিয়েছেন আপনাদেরই মতন। বহু স্ত্রী তার প্রিয়তম স্বামীকে হারিয়েছেন, বোন তার ভাইকে হারিয়েছেন। অনেক মা বোন নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। অনেক পরিবারের পারিবারিক বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হাজারো শহীদ আর স্বজন হারানোর অসংখ্য মা বোনের আর্তনাদে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ অবসানের পর আমাদের সবার সামনে শিশু, নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ সামনে এসেছে। দেশের মানুষের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। নারী, পুরুষ, শিশু, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক
নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের প্রাধান্য দিতে তাদের নামে প্রান্তিক পর্যায়ে 50 লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার কথা আবারও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু ঘটনা ঘটছে যার আলামত ভালো নয়। ঐক্যবদ্ধ না থাকলে আবারও 1-11 মতো ঘটনা অসম্ভব নয়। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ফেব্রুয়ারির ডেডলাইন থেকে পিছিয়ে গেলে তার সম্মান ক্ষুণ্ণ হবার আশঙ্কা থাকবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুঃখজনক বিষয় হচ্ছে যারা প্রাণ উৎসর্গ করে চলে যায় তারা তো যায়, কিন্তু যারা বেঁচে থাকে তাদের নিয়ে অন্যরা ব্যবসা করে। জুলাই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে তো বাংলাদেশ সরে গেছে। যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি, আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য। এটা বাস্তবতা। আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল, প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজে। চারদিকে আপনারা আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে। যে এই ঘটনাগুলো আলামত ভালো না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। বিএনপি মহাসচিব বলেন, অনেকে বলে সংস্কার নাকি বিএনপি দেরি করাচ্ছে। তিনি বলেন, সংস্কার তো এনেছে এবং চেয়েছেই বিএনপি। সাধারণ মানুষ চায় নির্বাচন হোক, যেখানে তারা প্রতিনিধি নির্বাচন করবে। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনূসের সরকারের জন্য সঠিক হবে না। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে। আলোচনায় আইনজীবী নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতি এত ভালোবাসা জন্মে গেছে যে তাদের এখন রাজনীতিবিদদের মুখোমুখি করা হচ্ছে। আজকে তারা মাঠে মাঠে পদযাত্রা অবশ্যই করবে, কিন্তু তাদের মুখের ভাষাগুলো দেখেছেন? আমাদের রাজনৈতিক দলগুলো রাজনীতিবিদদের নিয়ে কী ধরনের কথাবার্তা বলছে, তাদের আচরণ। জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে এত বিস্তৃতি ঘটিয়েছেন, শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সংস্কারের নামে অপসংস্কার, কুসংস্কার তৈরি করে দিয়ে যাবেন। জুলাই বিপ্লবে ছাত্র জনতা, আইনজীবী একত্রিত হয়ে, রাজনীতিবিদ সকলে একত্রিত হয়ে আন্দোলন করলাম, মনে হয় তিনি সেটা ভুলে গেছেন। ৭১-এর স্বাধীনতা হলো, সংবিধান হলো, সেই সংবিধানে উনি রাখবেন না। ইনি যে কি একটা মন্ত্র নিয়ে আসলেন আমি ঠিক বুঝতে পারি না। আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নে আইনজীবীদের কথা যেন দলের হাইকমান্ড মনে রাখে, সেই দাবি জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের তারিখ একদিনও পেছাবে না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুসারে যথাসময়ে নির্বাচন হবে। আগামী ৫-৬ দিন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারের অনেক অর্জন আছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ হচ্ছে। গত 1 বছরে কোথাও পুলিশ ল্যাথাল উইপন ব্যবহার করেনি। ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুর্যোগ থেকে স্থিতিশীলতা আনা একটা কঠিন কাজ ছিল, সেটা সরকার করতে পেরেছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 1 বছরে স্থিতিশীল আছে। 1-2টা খুন দেখে পুরো পরিস্থিতি মূল্যায়ন করা যায় না। শফিকুল আলম বলেন, রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে। ফ্যাসিস্ট আমলে 1 লাখ কোটি টাকার বেশি জ্বালানি খাতে চুরি হয়েছে বলেও জানান তিনি।
কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ের সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ নজরুল একথা জানান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে, সবাই ভোট দিতে পারবে। আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে, বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন। রাজনৈতিকভাবে হয়রানিমূলক প্রায় 16,000 মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এতে কয়েক লাখ রাজনৈতিক নেতাকর্মী ও স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে সুপারিশে স্বাক্ষর করবে না জামায়াত ইসলামী এবং এনসিপি। সনদের আইনগত স্বীকৃতি না দিলে কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামায়াত। এদিকে বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য পৌঁছানো গেছে দাবি করে আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার আশাবাদী কমিশন। উবাইদুল্লাহ মামুনের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ 6 মাসের আলোচনার পর শেষ হল জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। বৃহস্পতিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্বের 23তম দিনের আলোচনায় অংশ নেয় 30টি দল। সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগ নিয়ে আলোচনা হলেও মূল বিষয় ছিল রাষ্ট্রের মূলনীতি নির্ধারণ। গত 6 মাসের আলোচনায় 826টি বিষয়ের সুপারিশ এসেছে 6টি কমিশন থেকে। এর মধ্যে মৌলিক 20টি বিষয়ের উপর আলোচনা শেষে 19টিতে একমত হয়েছে সব দল। তাদের একমত হওয়া বিষয়গুলো নিয়ে জাতীয় সনদ তৈরি করবে কমিশন, যা নির্বাচিত সরকার আগামী 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। জাতীয় সনদের আইনি ভিত্তির ব্যাপারে কঠোর অবস্থান জামায়াতের। আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন চায় এনসিপি। আমরা উচ্চকক্ষে যাতে পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা নির্বাচিত হতে পারেন, তারাও জনগণের প্রতিনিধি, এবং যেহেতু এর মধ্য দিয়ে যে দলগুলোর অন্তত 1% ভোটও থাকবে, তারাও একজন প্রতিনিধি উচ্চকক্ষ দিতে পারবেন। বিকেলে নিজ দলের অবস্থান জানায় বিএনপি। মত দেয়া হয় জুলাই সনদকে আইনের ভিত্তির বিপরীতে গেজেট নোটিফিকেশনের। জুলাই জাতীয় সনদের 2025-এর সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতে যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার, সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। এদিকে রাতে সংলাপের সমাপনী বক্তব্যে সামগ্রিক বিষয়ে আশাবাদের কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে, সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে। সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসড়া সনদ থেকে একটা পূর্ণাঙ্গ রূপ দেব। তবে সংলাপের শেষ দিনে রাষ্ট্রের মূলনীতির আলোচনায় সভা বয়কট করে সিপিবি সহ 4টি বাম সংগঠন। আমাদের পক্ষে এখানে থাকা সম্ভব না, এজন্য চলে এসেছি। উবাইদুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। 1 বছরেও জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন না হওয়ার পেছনে সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ জুলাই যোদ্ধাদের। দুষলেন নোংরা রাজনীতিকেও। বৃহস্পতিবার সকাল 11টার দিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেন। তারা বলেন, সরকার জুলাই সনদ ঘোষণা নিয়ে টালবাহানা করেছে। বারবার আশ্বাস দিয়েও সরকার কথা রাখেনি বলে অভিযোগ করেন তারা। 1 বছর পার হলেও এখনো পর্যন্ত সনদ ঘোষণা না করায় বাধ্য হয়ে আবারও রাস্তায় নেমেছে বলে জানান আন্দোলনকারীরা। সারা দেশের বিভিন্ন জেলা থেকে আসা আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে অবস্থান কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়ে বিপাকে পড়তে হয় নগরবাসীকে। জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। জনরোষ থেকে বাঁচতে 6 সমন্বয়কে ছেড়ে দিতে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা। ছাত্র জনতা হত্যাকারী পুলিশের জাতিসংঘের তত্ত্বাবধানে বিচার দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এদিন ছাত্র জনতার পক্ষে মাঠে নামেন শিল্পী সমাজ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
দুদিন আগে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করলেও এদিন সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী সরকার। ফলে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ হারায় তারা। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। প্রজ্ঞাপন জারির পর কসাইখ্যাত সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হক হুঁশিয়ারি দেন, নিষিদ্ধ জামায়াত শিবিরের সাথে সম্পৃক্তদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে সরকার। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এদিনের বড় খবরের একটি ছিল 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি। বেশ কয়েকদিন ডিবি কার্যালয়ে বন্দী থাকার পর এদিন সমন্বয়করা মুক্তি পান। শুধু 6 সমন্বয়ক নয়, সারা দেশে গ্রেপ্তার সকল শিক্ষার্থীর মুক্তির দাবি করে নাগরিক সমাজ। মেন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করে দাবি আদায়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন। সাধারণ ছাত্র জনতাকে হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি জানান নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ, বিক্ষোভ ও মৌন মিছিল কর্মসূচিতে এর দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তি ও ব্লক রেইডের নামে গণগ্রেপ্তার বন্ধের দাবি করেন তারা। এত বড় সাহস এটা পায় কিভাবে? একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। দেশের বিভিন্ন জায়গায় মৌন মিছিল, আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ, দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি পালন করতে গিয়ে রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের আক্রমণের শিকার হন শিক্ষক শিক্ষার্থীরা। আটক হন অনেক শিক্ষার্থী। চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার এবং গণগ্রেপ্তার বন্ধের দাবি জানিয়ে রাস্তায় নামেন দেশের শিল্পীদের একটি অংশ। রাজধানী ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা। বৃষ্টিতে ভিজে কর্মসূচি পালন করেন তারা। এদিকে আন্দোলনকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান শিল্পী সমিতির আরেকটি অংশ। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে শেখ হাসিনার মতো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্লজ্জের মতো দাবি করেন, ছাত্র জনতার উপর পুলিশ গুলি ছুঁড়েছে এমন কোনো তথ্য নেই, বরং তারেক রহমানের নির্দেশে বিএনপি জামাত গুলি ছুঁড়েছে বলে মিথ্যাচার করেন তিনি। এর প্রতিবাদ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য মিথ্যার কোরাস গাইছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকারি হত্যা নির্যাতন চালাচ্ছে বলে এক বিবৃতিতে জানান তিনি। দ্রুত পদত্যাগ করে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দিতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন পুলিশের ডিবির দায়িত্ব থেকে বিদায় নেন ছাত্র জনতার হত্যাকারীর অন্যতম মাস্টারমাইন্ড ডিবি হারুন ওরফে ভাতার হোটেলের মালিক হারুন রশিদ। আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। ইবরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের আলাদা 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী 11 ও 13 আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। সম্প্রতি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের 6টি মামলায় শেখ হাসিনা সহ অন্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2024 সালের 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। 10 মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক। গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়নি, এমনকি কোন পরিস্থিতিতে বল প্রয়োগ করা হয়েছিল তদন্তেই তা বেরিয়ে আসবে বলে জানিয়েছে সেনা সদর। দুপুরে এক ব্রিফিংয়ে কর্নেল স্টাফ জানান, এনসিপি বা বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর দুর্বলতা নেই, জীবন রক্ষার্থেই তাদের কেবল প্রোটেকশন দেওয়া হয়েছে। এদিকে মিলিটারি অপারেশনস পরিদপ্তর জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের তৎপরতা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সেনাবাহিনী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে বৃহস্পতিবার ব্রিফিং করে সেনা সদর। গেল 4 সপ্তাহে চাঁদাবাজি, মাদক, মব ও বিভিন্ন সময় লুট হওয়া 37টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি 813 জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়। মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোপালগঞ্জে প্রাণহানির ঘটনা দুঃখজনক, তবে বিষয়টি তদন্তের পর পরিষ্কার হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে
কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল যেখানে ইট পাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এইখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকার নিয়ন্ত্রণ ও কুকিচিনের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। তিনি বলেন, এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে সেনাবাহিনী। কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব। কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায় এটাতে আমি অবাক হব না। অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে মেজর সাদিকের বিষয়টি সেনাবাহিনী তদন্ত করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক অবশেষে 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। শুল্ক নিয়ে আজ এই ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। আগের ঘোষণা অনুযায়ী 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। সেই হিসেবে বাংলাদেশকে বর্তমানের গড় 15% সাথে নতুন পাল্টা শুল্ক 20% যোগ করে মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। মার্কিন প্রশাসনের সাথে মধ্যস্থতা আলোচনায় অগ্রগতির ভিত্তিতে ভারতের উপর 25%, শ্রীলঙ্কার উপর 20%, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপর 19%, আফগানিস্তানের উপর 15% আর মিয়ানমারের উপর 40% বাড়তি শুল্ক আরোপের তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির অজুহাতে বাংলাদেশের উপর 37% ছাড়াও বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা 9 এপ্রিল 3 মাসের জন্য স্থগিত করা হয়। এই সময়সীমা 9 জুলাই শেষ হওয়ার আগের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশে আরোপিত পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। 9 জুলাই বাড়তি শুল্ক কার্যকর না করে 31 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে আলোচনার সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে মার্কিন প্রশাসনের সাথে ম্যারাথন বৈঠক করেছে বাড়তি শুল্ক আরোপের তালিকাভুক্ত দেশগুলো। নীতি সুদহার 10 ভাগ ধরে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকগুলোকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দিতে পারে না কেন্দ্রীয় ব্যাংক। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে ব্যাংকগুলো শক্তিশালী রূপে ফিরবে। আগে বিতরণকৃত ঋণ দেদারসে পাচার হয়েছে জানিয়ে গভর্নর বলেন, বিনিয়োগ বাড়ানোর দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নয়। আগামী নির্বাচনের পর এমনিতেই দেশে বিনিয়োগ বেড়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে বৃহস্পতিবার চলতি অর্থ বছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। অর্থ বছরের প্রথমার্ধের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 7.2%, যদিও আগের মুদ্রানীতিতে এ লক্ষ্য ছিল 9.8%। গভর্নর বলছেন, ঋণ নিয়ে অর্থ বিদেশে পাচার করায় অর্থনীতির কোনো লাভ হয়নি। ব্যাংক থেকে গ্রাহকদের টাকা ওঠানোর প্রবণতা নিয়ে গভর্নরের মন্তব্য, এতে ব্যাংকগুলোর দায় কমে যাচ্ছে। মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখতে পারা কেন্দ্রীয় ব্যাংকের বড় সফলতা মনে করেন গভর্নর। শেখ হাসিনার দেশ ত্যাগের 1 বছর পরও মানবাধিকার সংকট প্রকট বলেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন কথা বলেছে সংস্থাটি। HRW ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাজার হাজার মানুষ গত বছর রাজপথে নেমে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করেছিল। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, কিন্তু তার সরকার মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জিং কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ
ব্যর্থ হচ্ছে। HRW সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনার আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে যে ভীতি, দমনপীড়ন ও গুমের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটত তার কিছুটা অবসান ঘটলেও অন্তর্বর্তী সরকার কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে নির্বিচার আটক করছে। মানবাধিকার সুরক্ষায় তারা এখনও কাঠামোগত সংস্কার আনতে পারেনি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, মানবাধিকার ভিত্তিক গণতন্ত্র গড়ার আশায় 1 বছর আগে যারা শেখ হাসিনা নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে জীবনের ঝুঁকি দিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের সেই আশা এখনও পূরণ হয়নি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে, সতর্কতা তারেক রহমানের। আলামত ভালো নয়, আরেকটি 1-11 শঙ্কা মির্জা ফখরুলের। আগামী 5-6 দিন খুব গুরুত্বপূর্ণ সময়, বার্তা প্রেস সচিবের। কিছুদিনের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা জানালেন আইন উপদেষ্টা। সনদের আইনি ভিত্তি না দিলে সুপারিশে সই না করার ঘোষণা জামায়াত এনসিপির। টালবাহানার অভিযোগ জুলাই যোদ্ধাদের, শাহবাগে অবরোধ। বাংলাদেশে রপ্তানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvds24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।